বিষয়টা জানা দরকার, সেটা হচ্ছে কাউন্ট কি আসলে। এই জিনিসটা জানলে একটু ব্যাখ্যা পাওয়া যাবে। সবাই একটু লিখে নেয় যে কাউন্ট এক্সেলে খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম হচ্ছে কাউন্ট। তুমি যেখানে পরীক্ষা দিতে যাও না কেন, ধরো তোমার সেমিস্টার ফাইনাল বলো না কেন, ধরো তোমার ফাইনাল পরীক্ষা দিলে এক্সাম বা রিক্রুটমেন্টের পরীক্ষা, এই প্রশ্ন সবসময় পরীক্ষায় আসবে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখন দেখো কাউন্ট কি আসলে। কাউন্ট, হ্যাঁ লেখো, কাউন্ট ইজ এ numerical expression. Count is a numerical expression which indicate your coarseness or fineness. অর্থাৎ টেক্সটাইলের কাউন্ট বলতে বোঝায় পুরো সুতা কতটুকু চিকন অথবা মোটা। ফাইনাল মিন্স হচ্ছে সুতাটা চিকন, আর কোর্সার মিন্স সুতাটা মোটা। ক্লিয়ার? তাহলে কাউন্ট কি বললাম? কাউন্ট ইজ আ নিউমেরিক্যাল এক্সপ্রেশন হুইচ ইন্ডিকেট ইয়ার কোর্সনেস অর ফাইননেস। ফাইননেস তো ফাইনাল বলা হয়। ফাইনাল মিন্স হচ্ছে সুতাটা চিকন, আর হচ্ছে কোর্সার মিন্স সুতাটা মোটা। দেখো সুতা মোটা বা চিকন এটা খুব বড় একটা ফ্যাক্ট। তার আগে জানা দরকার কাউন্ট দুই ধরনের। কয় ধরনের কাউন্ট? দুই ধরনের। একটা হচ্ছে ডিরেক্ট কাউন্ট, এটা কি ডিরেক্ট কাউন্ট অথবা বলা হয় ডিরেক্ট সিস্টেম, আর একটা হচ্ছে ইনডিরেক্ট। আরেকটা কি ইনডিরেক্ট কাউন্ট অফ সিস্টেম। ক্লিয়ার? এখন ডিরেক্ট সিস্টেমের মধ্যে অনেকগুলো एग्जांपल আছে। তার মধ্যে एग्जांपल দেওয়া আছে টেক্স ডেনিয়াল। টেক্স আর ডেনিয়াল। তোমরা এর সম্পর্কে ডিটেইলস আরো জানতে হবে। আমি জাস্ট একটু ধারণা দেই। স্যার এয়ারটেল পরে ওটা কি দিয়েছে? কোথায়? এটা C O A R S N E কোর্সনেস। হ্যাঁ কোর্সনেস মানে মোটা, কোর্স আর বলা হয়। ফাইনেস অথবা ফাইনাল বলা হয়। সমস্যা ঠিক আছে। এখন যেটা বললাম কাউন্ট দুই ধরনের, একটা হচ্ছে ডিরেক্ট কাউন্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট কাউন্ট। ডিরেক্ট কাউন্টের एग्जांपल যদি বলা হয় সেটা হচ্ছে টেক্স আর একটা হচ্ছে ডেনিয়াল। টেক্স কি? হ্যাঁ রাইট, আমি আসতেছি। টেক্স কি ডেনিয়াল কি? weight in gram of 1000 মিটার অফ এয়ার। 1000 মিটার অফ এয়ার, অর্থাৎ 1000 মিটার সুতার ওজন যত গ্রাম সেটা কি বলা হয়? টেক্স বলা হয়। কি বলা হয়? টেক্স বলা হয়। ঠিক আছে। আর ডেনিয়াল কি? ডেনিয়াল হচ্ছে weight in গ্রাম অফ 9000 মিটার ইয়ার। অর্থাৎ টেক্সটাইলে যে আমরা ইয়ার্ন গুলো ব্যবহার করি, যে সুতাগুলো আমরা ব্যবহার করি, ফেব্রিক গুলো ব্যবহার করি, সবগুলো কিন্তু কাউন্ট করে মেজার করা হয়। এই কাউন্ট হচ্ছে ইন্টারন্যাশনালি ব্যবহার করা হয়, বাংলাদেশেও ব্যবহার করা হয়। তার মধ্যে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ডিরেক্ট কাউন্টের যেগুলো সেগুলো কি টেক্সট এবং ডেনিয়াল। এগুলো কনভার্সন আছে, তোমরা যখন বড় হবে আর টুমার করবে তখন দেখবে। জাস্ট আইডিয়া দাও, টেক্সট কাকে বলা হয়? ওয়েট ইন গ্রাম অফ 1000 মিটার, আর ডেনিয়াল বলা হয় ওয়েট ইন গ্রাম অফ 9000 মিটার। অর্থাৎ 1000 মিটার সুতার ওজন যত গ্রাম সেটাকে আমরা বলছি টেক্স, 9000 মিটার সুতার ওজন যত গ্রাম তাকে কি বলছি? ডেনিয়াল বলছি। তাহলে এটা হলো ডিরেক্ট সিস্টেম। এখন ইনডিরেক্ট সিস্টেমের মধ্যে যত গুরুত্বপূর্ণ আমরা যে এগুলো ব্যবহার করি এগুলোকে বলা হয় হচ্ছে কাউন্ট। কি বলা হয়? কাউন্ট। এটা হচ্ছে ইংলিশ কাউন্ট। কি বলা হয়? ইংলিশ কাউন্ট। আরেকটা যদি বলে রাখি, অনেকগুলো কনভার্সন আছে, তার মধ্যে জেনে রাখবা এক হ্যান্ড সমান 840 ইয়ার্ড। কত ইয়ার্ড? 840 ইয়ার্ড। ঠিক আছে। ক্লিয়ার? আরো গভীরে গেলে তোমরা বুঝবা, কারণ হচ্ছে এখন এতটা ডিটেইলস তোমরা জানো না। ঠিক আছে, জাস্ট মনে রাখো এক হ্যান্ড সমান কত? 840 ইয়ার্ড। এখন যেটা বললাম ইনডিরেক্ট সিস্টেমের উদাহরণ হচ্ছে একটা, সেটা হচ্ছে ইংলিশ কাউন্ট। কি বলা হয়? ইংলিশ কাউন্ট। এই ইংলিশ কাউন্টে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি। সবচেয়ে কোন কাউন্টে বেশি ব্যবহার করা হয়? ইংলিশ কাউন্ট। আর জুলের জুট যদি হয় সেটাকে হিসাব করা পাউন্ড পার স্পিন্ডল। কি হয়? পাউন্ড পার স্পিন্ডল। জুলের জুল ইয়ারের কাউন্ট করা হয় কিভাবে? পাউন্ড পার স্পিন্ডল। পাউন্ড পার মানে 14400 ইয়ার্ড সুতার ওজন যত গ্রাম সেটাকে বলে পাউন্ড পার স্পিন্ডল। 14400 গ্রাম সুতার ওজন যত? 14400 গ্রাম সুতার ওজন, সেটা কি বলা হয়? পাউন্ড পার স্পিন্ডল। জাস্ট একটু মেমরি করে রাখো, পরবর্তীতে কাজে লাগবে। এখন যেটা বলতেছিলাম, যে জায়গায় আসতেছিলাম সেটা হচ্ছে কি 30 কাউন্ট আর 60 কাউন্ট। এখন তো বুঝছো যে আসলে কাউন্ট জিনিসটা কি। মানে আমি এই জায়গায় আসতেছিলাম, একটু বুঝাই
এগুলো মিনস হচ্ছে কাউন্ট। আর এগুলো মানে কি বলছিলাম তোমাদের ক্লাসে, যে এই যে নিচে ধরো 60/1 আছে, 60/2 আছে, 60/3 আছে, বলছিলাম তোমাদের কি ফ্লাই বলছে, এগুলো কথা হয় না, এগুলো কি বলা হয়, এগুলো বলা হয় ফ্লাই। মনে রাখবে আজকে এটা ভুল তোমাদের কাজে লাগবে, প্রত্যেকদিন এই জিনিসগুলো আসবে, এগুলো বলা হয় ফ্লাই। ঠিক আছে, ফ্লাই মিনস হচ্ছে টুইস্ট। ধরো 30/1 মানে একটা টুইস্ট হবে, 60/1 একটা টুইস্ট, 60/2 দুইটা টুইস্ট হবে। 60 এর কি বলছে, 60 এর কাউন্ট, 60 কাউন্টের সুতা, 30 কাউন্টের সুতা, সুতা কাউন্ট হিসেবে মেজার করা, সুতা কাউন্ট হিসেবে মেজার করা। এগুলো হচ্ছে সুতার কাউন্ট কিভাবে মেজার করা হয়। একটা মেশিন আছে, কথা বলতে গেলে অনেক কিছু আছে, ওয়ার্ক রিল মেশিন। কি হয়, ওয়ার্ক রিল মেশিন। এই ওয়ার্ক রিল মেশিনে সুতার কি করা হয়, আমাদের টেস্টিং ল্যাবে ইয়ার কাউন্ট মেজার করা হয়, ইয়ার কাউন্ট মেজার করা হয়। ঠিক আছে, কোন মেশিনে, ওয়ার্ক রিল মেশিনে। এখানে কি করা হয়, অর্থাৎ 10 সেকেন্ডের মতো একটা সুতা কি করা হয়, ওই ওয়ার্ক রিলের মধ্যে জড়ানো হয়, জড়ানোর পরে ওই সুতাটাকে ওজন করা হয়, ওয়েট করা হয়, ওয়েট করার পর দেখা যায় কত কাউন্ট হচ্ছে, সেটাই হচ্ছে কাউন্ট। ক্লিয়ার, এজন্য সুতা যখন কেনা বিক্রি করা হয় এই কিন্তু কাউন্ট হিসেবে বিক্রি করা হয়। 30 কাউন্টে একটা টুইস্ট না, 30 কাউন্টের সুতা একটা টুইস্ট, ওই সুতার মধ্যে একটা প্যাচ আছে। 60/2 মানে কি, সুতাটা 60 কাউন্টে বাট টুইস্ট মানে কি দুটো প্যাচ আছে, কিন্তু সুতার মধ্যে দুটো প্যাচ। বুঝা গেছে, এভাবে কিন্তু সুতা কেনা বেচা করা হয়। ক্লিয়ার, এখন হচ্ছে যেটা বলতেছিলাম কেন এই কথাটা বলবো। এখন ধরো কেন স্ট্যান্ডার্ড দরকার, এখন সুতা যদি ধরো তুমি সেলাই করতেছো, সুতা ছিঁড়ে যায়, তাহলে কি হবে, প্রোডাকশন দিতে পারবে না, কারণ তোমাদের এক্সেম্বলির কথা বলেছিলাম। এখন ওই কোনো দরকার নেই। এখন দেখো যখন একটা ইয়ার্ন আসে, ধরো আমার হচ্ছে এরকম একটা কার্ড থাকে, এই কার্ডে লেখা থাকে যে এই সুতাটা হচ্ছে 30 কাউন্টের সুতা। ক্লিয়ার, এখন আমাকে বায়ার বলছে যে 60 কাউন্টের সুতাটা হবে, এই সুতা কাউন্টে আমার হচ্ছে কি করতে হবে, টাইম করে দিতে হবে ইয়ার। এখন আমি যখন হচ্ছে আমাকে বায়ার দিছে 60 কাউন্ট আর সুতাটা অর্ডার আসছে 30 কাউন্টের, তাহলে কি পার্থক্য হয়ে গেল না? আমি 30 কাউন্টে আমি যদি টাইম করে দিলাম, বায়ার নেবে না স্যার, আমাকে কি বলা ছিল 60 কাউন্ট। তো আরেকটা জিনিস মনে রাখবা, সুতা যত ইনলেট সিস্টেম হবে, সুতা যত কম হবে, কাউন্ট যত কম হবে, হ্যাঁ, তত কি হবে, ফাইনাল হবে। সুতা কাউন্ট যত কম হবে, সুতা তত কি হবে, ফাইনাল হবে। আর সুতা কাউন্ট যত বেশি হবে, সেই সুতা তত মোটা হবে। তাহলে কি এর মোটা মুচি করার সম্ভাবনা আছে না, 30 আর 60, তাহলে কি স্টেম ভালো থাকবে, টেক্সটাইল প্রোডাক্ট ডেভেলপমেন্ট হবে, হবে, বাট বাইরের রিকোয়ারমেন্ট কিন্তু কখনো ফুলফিল হবে না। ক্লিয়ার কি কনসেপ্ট হচ্ছে যে কেন দরকার। তারপরে দেখো ধরো আরেকটা জিনিস, ধরো আরেকটা জিনিস চেক করা হয়, লট চেক করা হয়। লট ধরো বলা থাকে 3 লটের এটা প্রোডাক্ট বা 4 লট, এরকম একটা বলা হয় ইন্ডাস্ট্রিতে। এখন ধরো তোমার কার্ডে আছে এটা হবে 2 লটের, তুমি যা নিতেছো অন্য লটের। লট বলতে বোঝানো হয় লট মিক্স, এটা একটা ইয়ারের ফল্ট বলা হয়। লট মিক্স বলতে বোঝানো হয়েছে সেম জিনিসটা, ধরো 30 কাউন্টের সুতা ওই লটে আসে হচ্ছে 60 কাউন্টের সুতা, এটা একটা ফল্ট। কেন ফল্ট, যে আমার এই সুতাটা যেরকম স্ট্যান্ড হবে, এই 60 কাউন্টের সুতার স্ট্যান্ডটা আলাদা হবে, তাই না? সো এই জিনিসগুলো ফ্যাক্ট। আর এইজন্য বলেছিলাম যে ইয়ার স্ট্যান্ড যদি ভালো না হয় তাহলে কি হবে, সুতাটা ছিঁড়ে যাবে, আর সুতাটা যদি ছিঁড়ে যায় তাহলে আমার সুইং হবে না, প্রোডাক্টিভিটি কম হবে, প্রোডাকশন কম হবে। এই কথাগুলো আমরা লিখতে বলছি। আর তোমরা লিখছো যে কোর্স রিফার টু এই প্রসেস মানে এতটুকুর মধ্যে কতটুকু কোর্স দিব সেটা হলো টেক্সটাইল। বুঝা গেছে তো, টেক্সটাইলের কাউন্ট খুব বড় একটা ফ্যাক্ট। আজকে মনে রাখো যে কোনো রিক্রুটমেন্ট পরীক্ষায় এই প্রশ্নই আসে, আমি যেখানে পরীক্ষা দিতে যাই এই প্রশ্নই আসে, প্রতিদিন লিখে আসি কাউন্ট দুই ধরনের, ডিরেক্ট লাইন এটা ব্যাখ্যা লিখে আসি। ক্লিয়ার, সো তোমরা যেখানে পরীক্ষা দিতে যাও এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে রাখবে। স্যার এটা কিসের অ্যানসারের জন্য লিখেছি, কিসের অ্যানসারের জন্য লিখেছি, কিসের অ্যানসারের জন্য, এটা আমি বলছিলাম যে ভয়েস আন্ডারস্ট্যান্ডিং টেক্সটাইল স্টিল ইম্পর্টেন্ট ইন টেক্সটাইল প্রোডাক্ট ডেভেলপমেন্ট, এই প্রশ্নটা বোঝাচ্ছিল। বাট এই কাউন্টের প্রশ্ন সব জায়গায় আসে। কাউন্ট যত বেশি হবে তত কি হবে, মোটা হবে, কাউন্ট যত কম হবে তত চিকন হবে। ঠিক আছে, ক্লিয়ার, বুঝা গেছে? সো ভালো একটা প্রশ্ন করছি যে সবকে বুঝিয়ে দিই, কোন জায়গায় কনফিউশন থাকলে আবার বলতে পারো, বুঝে গেছি, কোনো সমস্যা নেই। আরেকটা মনে রাখবা, সবথেকে ইংলিশ কাউন্টটা বেশি ব্যবহার করো, কোন
কাউন্ট বেশি ভাবে করা ইংলিশ কাউন্ট সবসময় ইনডিরেক্ট ঠিক আছে যদি বলে ইংলিশ কাউন্ট কি ডিরেক্ট নাকি ইনডিরেক্ট কি বলবো এক্স কি ডিরেক্ট নাকি ইনডিরেক্ট ডিরেক্ট ঠিক আছে ডান আচ্ছা সেটা মেশিনের কয়বার কয় সেকেন্ড বলছিলেন আপনি 10 সেকেন্ড 10 সেকেন্ড এটা ইজি হবে তাহলে তোমার টেম্পারেচার মাপা হয় টেম্পারেচার দেখা হয় তোমরা জানো এই হচ্ছে এটা জানা গেলে যায় না এটা জানবা না স্বাভাবিক আমাদের গরম আছে না গ্রীষ্মকাল ও শীতকাল এই ওয়েদারও কিন্তু ভ্যারি করে ক্লাইমেট বা পরে অনেক এনভায়রনমেন্ট ক্রিয়েট করে এই জন্য রিলেটিভ হিউমিডিটি যেটা হয় এটা চেক করা হয় ইন্ডাস্ট্রি হাইগো মিটার দ্বারা আর্দ্রতার পরিমাপ করা হয় কি দ্বারা ক্লিয়ার কোনো কনফিউশন এখন সব পড়াশোনা ফিরে আসি সো নেক্সট ভিডিওগুলো একটু ভালো করে দেওয়ার ট্রাই করব ইনশাআল্লাহ এখন আসলে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সেটা হচ্ছে ওয়ার্ড ফ্যাক্টরটা কি এটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তাই না আজকে আসলে হচ্ছে ওয়ার্ড ফ্যাক্টর ওয়ার্ড অফ রাপ্তার সম্বন্ধে আমরা ধারণা পেয়েছি তাই না এখন আসলে ওয়ার্ড ফ্যাক্টরটা আসলে দেখো একটা কথা বলা আছে দেখো ওয়ার্ড ফ্যাক্টর কি ওয়ার্ড অফ রাপচার ডিভাইডেড বাই কি বলা আছে দেখো ওয়ার্ড অফ রাপচার divided by breaking load into extension না breaking extension একই কথা কনফিউশনে ভোগা যাবে না অথবা ইলংগেশন ঠিক আছে যেটা বলছিলাম যে ওয়ার্ক অফ রাপচারের কথা যেটা বলেছিলাম যে আমরা যখন কাজ করি আমরা বলেছিলাম এরকম ডাব্লিউ এখানে এফএস এর কথা বলেছিলাম তাই না অর্থাৎ কোনো একটা বস্তুর উপর যখন ফোর্স প্রয়োগ করা হয় তখন বস্তুটা কি হবে সরণ হয় এখানে আমি যে সরণটা বলছিলাম এটাকে এফ ইনটু ডি এর দ্বারা পরিমাপ করেছিলাম আরেকটা জিনিস বলেছিলাম যে ওয়ার্ক অফ রাপচারের ক্ষেত্রে যেটা যে আমরা যখন কাজ করি সেই কাজ করতে ছোট ছোট অংশে ভাগ করব আর ক্ষুদ্র ক্ষুদ্র অংশে যখন ভাগ করব এই কাজের একটা সমষ্টি বের করতে হবে এই সমষ্টি বের করার জন্য আমরা যেটা করি ইন্টিগ্রেশন করি তো ইনিশিয়াল অবস্থা জিরো অবস্থা ছিল আর এটা কি কতটুকু ব্রেক হয়েছে ব্রেক বা অবস্থানে ডিসপ্লেসমেন্ট হয়েছে সেটা হচ্ছে f ইনটু dl এই dl টাকে বলা হয় কি আরেকটা নাম আছে ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় অবস্থানের পরিবর্তন হওয়া যদি এই ধরনের পরিবর্তন হয় তখন আমরা কি বলি ওয়ার্ক অফ রাপচার বলি এখন যখন আমি ওয়ার্ক ফ্যাক্টর বের করতে যাব আরেকটা জিনিস বলে রাখি গত ক্লাসে আমি বলেছিলাম যে ওয়ার্ক ফ্যাক্টর এবং ওয়ার্ক অফ রাপচারের মধ্যে একটা সম্পর্ক আছে না এটা আমরা দেখব ক্লিয়ার যেটা বেসিক্যালি যে পয়েন্টে ভাঙবে ওই দৈর্ঘ্যটা এটা হচ্ছে দিক হ্যাঁ এখন দেখো ওয়ার্ক অফ রাপচার একটা বলেছি মানে যেটা বলছিলাম যে ওয়ার্ক অফ রাপচার ডিভাইডেড বাই ব্রেকিং লোড ইনটু ব্রেকিং এক্সটেনশন আচ্ছা তোমরা কোন একটা বস্তুর উপর লোড দিবে এক্সটেনশন হবে না না এলিভেশন হবে না পারফেক্ট তাই না এখন যেটা বলা হচ্ছে দেখো ওয়ার্ক ফ্যাক্টর ক্যান বি ডিফাইন্ড অ্যাজ আ রেশিও আরেকটা কথা বলেছিলাম তোমাদের সংজ্ঞা লেখার ক্ষেত্রে এই জিনিসটা তোমরা একটু ফলো করবে না মানে কিন্তু ওই যে এত মগজু জিনিস টেক্সটাইল থেকে একটু মগজু জিনিস বেশি সো তখন তোমরা একটু গুলাই ফেলবে বারবারই বলেছিলাম যে এইভাবে লিখবা দা রেশিও বিটুইন এত বাই এত এভাবে বলছিলাম কিনা তোমরা এই জিনিসটা ফলো করো শোনো শীট তো থাকবে শীট বা স্লাইড থাকবে হচ্ছে নিজের হেল্পের জন্য বাট এই জিনিসটা একটু বুঝায় পড়াশোনা করার চেষ্টা করো শীটে যা আছে তাই লিখে এমন শীটের বাইরে তো অনেকেও লিখছো নাম্বার পাওয়া নাম্বার তো দিছি আমার কথা হলো কনসেপ্ট ঠিক থাকলেই হলো শীটে যা আছে তাই লিখতে হবে এমন নিজে একটু প্রোডাক্টিভিটিটা বাড়াও কারণ শীটের বাইরে থেকে তোমার কিছু না হতে পারো তোমার জন্য সামনে খারাপ কিছু হয়ে পড়তেছে ঠিক আছে কারণ দেখো তোমাকে ভাইবা করে যে এমন এমন প্রশ্ন করা হবে তুমি নামই শোনো অথচ তুমি নাম শুনছো পড়ে আসছো কারণ তুমি তো শীত পৌঁছে চলে গেছো রেজাল্ট ভালো করছো ঠিক আছে সো এই কারণটা জানো যেটা বলতেছিলাম তাহলে কি বলবো দা রেশিও বিটুইন ওয়ার্ক অফ রাপচার টু ব্রেকিং লোড ইনটু ব্রেকিং এক্সটেনশন ইজ কল্ড ওয়ার্ক ফ্যাক্টর বলতে পারবো কি এই জিনিসটা কথা বলা আছে একটা জিনিস দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস হুকস ল থেকে আমরা কি বলা হয়েছিল মনে আছে কি কারণ পীড়ন বিকৃতি সমানুপাতি বলা হয়েছিল কি সেই জিনিসটা কথা বলা আছে দেখো লোড এলিভেশন গ্রাফে দেখা যায় উড বি স্ট্রেট লাইন সবসময় কি হয় একটা স্ট্রেট লাইন হয় সেই জিনিসটাকে বলা আছে ওয়ার্ক অফ রাপচার তাহলে লেখা যায় হাফ ইনটু ব্রেকিং লোড ইনটু ব্রেকিং এলোকেশন এটা আমরা জানি আর একটা জিনিস মনে রাখতে হবে ওয়ার্ক ফ্যাক্টর যদি কি হয় এই দুটো জিনিস খুব ভালো ওয়ার্ক ফ্যাক্টর যদি গ্রেটার দ্যান 0.5 হয় আর হচ্ছে ওয়ার্ক ফ্যাক্টর যদি কি হয় লেস দ্যান 5 হয় তাহলে কি হবে
গ্রাফ দুই ধরনের হতে পারে। যদি কি বলা আছে দেখো, যদি এটা কি তোমরা তো অনেকে আমরা গ্রেটার দেন আর লেস দেন বুঝো না, বুঝো অনেকে, যেমন আমারই মিস্টেক হয়। এজন্য আমি মনে রাখি যে এটা হচ্ছে গ্রেটার দেন আর এটা হচ্ছে লেস দেন, ঠিক আছে? সো যাদের মনে থাকবে তারা হচ্ছে সবসময় চিন্তা করবে ডান হাতে এটা হচ্ছে গ্রেটার দেন। যদি ওয়ার্ক ফ্যাক্টরটা গ্রেটার দেন 0.5 হয় তখন কি হবে বলো তো? মনে রাখতে হবে এটা হবে হচ্ছে কি টপ কার্ভ। আর যদি কি হয় লেস দ্যান 0.5 হয় তাহলে কি হবে বটম কার্ভ, ঠিক আছে? এটা আহামরি কোনো কিছু না, ওই যে একটা গ্রাফ দেয়া আছে ওই গ্রাফের এটা। অর্থাৎ এখানে বলা আছে দেখো যে ইনিশিয়াল একটা অবস্থা ছিল, যখন আমি লোড দিলাম তখন কি হয়ে যাবে, ওয়ার্কআউট রাপচার হবে কিনা বা একটা এলোকেশন হবে বা ব্রেক হবে। তারপর কি এটা একটা সময় পর কি হবে, ব্রেক হবে আবার নিচে চলে আসবে, তাই না? এরকম হয়েছিল যে ইনিশিয়াল অবস্থায় ছিল তারপর গেছে, তারপর কি হবে একটু ভাঙছে তারপর কি একবারে ভেঙে যাবে, এটাই গ্রাফ, ঠিক আছে? যখন কি ইনিশিয়াল অবস্থায় ছিল তখন আমি লোড দিলাম, লোড দেওয়ার পর একটা জায়গা পর্যন্ত যাবে, তাই না? তোমাদের বলা হয়েছিল ব্রেকিং লোডের কথা বলছিলাম, তোমাদের খেয়াল আছে কিনা যে একটা বস্তু একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত কি নিতে পারে, লোড দিতে পারে। ধরো যখন একটা বস্তুর উপর লোড দেওয়া হলো সে একটা নির্দিষ্ট অবস্থা পর্যন্ত গেছে, ইলেকট্রিসিটি হইছে, বাট ওটার বাইরে যদি তুমি আবার বল প্রয়োগ করো তাহলে কি হবে, এটা হচ্ছে ব্রেকিং পয়েন্ট বলা হয়। এটা কি বলা হয় ব্রেকিং। তাহলে মোটামুটি সবটা কি মিন পয়েন্ট থেকে নিব? হ্যাঁ মানে পুরোটা একদম হ্যাঁ এটা যখন আমরা আরেকটা গ্রাফ আছে, গ্রাফ আছে ওটা আমরা দিলে দেখতে পাবো, ওটা আমরা জানবো স্টেজ ও স্টেজে একটা গ্রাফ আছে, মানে এটা আমরা বুঝতে পারবো। ক্লিয়ার এই জিনিসটা, কোনো কনফিউশন? তারপরে আসে হচ্ছে কি ব্যাপার, একটু এইটিভি একটা সমস্যা আছে, গতদিন ক্লাস করছি দেখতেছি এইটিভিতে গান হচ্ছে, মানে আমি মানে পেজ অন্যদিকে দিয়ে দেখি গান বুঝলাম না। আচ্ছা এখন আসো আরেকটা জিনিস, সেটা হচ্ছে ওয়ার্ড রিকভারি। আরেকটা কি ওয়ার্ড রিকভারি, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে ওয়ার্ড রিকভারি। রিকভারি বলতে তুমি বুঝতেছো আসলে কি ওয়ার্ড রিকভারি। আরেকটা বলে নেই সুন্দর করে একটু মুখস্থ করতে হবে, হ্যাঁ? আমি কখনো মুখস্থ করতে বলি না, বাট এটা মুখস্থের জিনিস, সুন্দর আর আহামরি কিছু না, বাট এটা মুখস্থ করতে হবে। আমরা এই টার্মগুলো পরে আমরা নিজস্ব মানে একটা স্লাইড আছে ওই স্লাইডে লিখব রিকভারি, রিকভারি। তাহলে ওয়ার্ড রিকভারি কি বলো তো? ধরো আমরা একটা কথা চিন্তা করি, এলাস্টিকের কথা চিন্তা করি। এলাস্টিকে কি করা হবে, যদি টানো, টানলে কি হবে, লম্বা হবে না? আর যখন ছেড়ে দাও তাহলে কি অবস্থা, পুরো ফিরে আসবে, কতটুকু ফিরে আসবে? আগের অবস্থা পেছে তো মিনটা ছিল স্যার, তাই তো। তো এই ধরনের হলে তাকে কি বলা হয়, ওয়ার্ড রিকভারি বলা হয়। যেটা বলা আছে দেখো, the ratio between return during recovery and total work done, total extension is known as work recovery। অর্থাৎ আমরা আরেকটা জিনিস পড়ছিলাম, মনে আছে কিনা তোমাদের, ইফিসিয়েন্সি পড়ছিলাম, ইফিসিয়েন্সি কর্মদক্ষতা। কোন একটা মানুষের কর্মদক্ষতা কত না 100% হতে পারে না। ধরো তুমি একটা কাজের জন্য ইনপুট দিয়েছো 100%, আউটপুট কি 100% পাস, ধরো কম হবে না? এই যতটুকু কম হবে সেটাকে বলা হয় ওয়ার্ক রিকভারি। ক্লিয়ার? অর্থাৎ তুমি কতটুকু ইনপুট দিলা আউটপুট কতটুকু পাইলা সেটা কিন্তু ওয়ার্ক রিকভারি। অর্থাৎ কোন একটা কাজের জন্য তুমি ইনপুট দিয়েছো 100% বাট আউটপুট কতটুকু 70%, তাই তো? ফুল কাজটা কি তুমি পাবা, কখনোই পাবা না, সেটাকে বলা হয় ওয়ার্ক রিকভারি। এজন্য লেখা আছে দেখো, ওয়ার্ক রিটার্ন ডিউরিং রিকভারি টোটাল ওয়ার্ক ডান টোটাল এক্সটেনশন। অর্থাৎ তোমরা একটা কাজ করার ফলে এটা কি আউটপুট কতটুকু পাবা সেটাকে বলা হয় ওয়ার্ক রিকভারি। সেটা কিন্তু ইফিসিয়েন্সি থেকে খুব ভালো করে বোঝা যায়, কারণ তুমি কি 100% তুমি কি দাও, তুমি যখন পড়াশোনা করো তখন কি করো, তোমার বেস্ট যেটা সেটা তুমি দেওয়ার ট্রাই করো, তোমার রেজাল্ট কি বেস্ট হয় সব সময়, যেটা ফল করে না, যতটুকু তুমি পাবা সেটা তোমার ওয়ার্ক রিকভারি। ডান। তারপরে আসো হচ্ছে এলাস্টিসিটি, এটা নিয়ে তো আর বলার কিছু না। এলাস্টিসিটি এখানে একটা কোশ্চেন আসতে পারে, লোহা এবং রাবারের মধ্যে কার এলাস্টিসিটি বেশি? লোহা কি রাবার, এটা হচ্ছে কমন একটা প্রশ্ন। কেন বলো তো? কারণ তুমি একটা রাবারকে টানলে তুমি সহজে কি করতে পারো, লম্বা করতে পারো। তুমি লোহাকে মারবা, স্যার বড় করতে বড় হবে স্যার, বড় হবে বাট ওর মতো তো আর হবে না। কিন্তু পুরো অবস্থা ফিরে আসবে, লোহাকে ফিরে আসবে, লোহা তো বড় হয়ে যেমন প্রোডাক্ট তৈরি করবে কিন্তু কি ফিরে আসবে না, সেটা হচ্ছে এলাস্টিসিটি। ক্লিয়ার? এখন এলাস্টিক রিকভারি এটা কি হবে বলো তো? এটা তো পারা যাবে। এলাস্টিক রিকভারি কি
রিকভারি কি তাহলে ইলেকট্রিক্যাল প্রোডাক্টস এর আগে বছর ফিরে আসেন হ্যাঁ এটাই অর্থাৎ টানো আবার ব্যাক করো কতটুকু ফিরে আসবে সেটাকে বলা হয় এলাস্টিক রিকভারি এখানে একটা কোশ্চেন থাকতে পারে আসলে 100% কি রিকভারি হয় হয় না কিন্তু এটা একটা কমন সেন্স যে পুরোপুরি রিকভারিটা হবে না যে কোনো একটা এলাস্টিকে টেনে লম্বা করো ছেড়ে দাও যতটুকু ফিরে আসবে সেটাকে বলা হয় এলাস্টিক রিকভারি ক্লিয়ার কোনো কনফিউশন এই জিনিসগুলো একটু ভালোভাবে পড়তে হবে ঠিক আছে দেখো এলাস্টিক রিকভারি একটা সূত্র আছে এটা একটু ভালো করে পড়ো সেটা হচ্ছে এলাস্টিক এক্সটেনশন ডিভাইডেড বাই টোটাল এক্সটেনশন কি বলা হয়েছে বলো তো elastic extension divided by total extension into 100% total extension into 100% অর্থাৎ কোন একটা বস্তুর এক্সটেনশন কত সেখান থেকে কতটুকু রিটেইন হচ্ছে মানে রিটেইন বলা মানে ফিরে আসে রিটেইন মানে হচ্ছে ফিরে আসে কতটুকু ফিরে আসে সেটা হচ্ছে elastic extension এটা যে রেশিও সেটাকে কি বলা হয় elastic রিকভারি পারা যাবে আর একটু পড়ার সময় একটু মনে রাখতে মনে সংজ্ঞা তো যেন কোনো কনফিউশনে না পড়ি আমরা ক্লিয়ার ঠিক আছে শেষ এটা আচ্ছা এখানে আরেকটা জিনিস এই প্রশ্নটা আমরা আমাদের স্লাইডে গিয়ে করব এখানে আর কিছু লাগবে না আমাদের এখন আমরা আমাদের স্লাইডে চলে যাই এটা হচ্ছে স্লাইড দেখো অলরেডি ঠিক আছে ক্লিয়ার ওই স্লাইড কিন্তু ওই পর্যন্তই করতে হবে এখন যে স্লাইড আছে এখান থেকে তুমি পড়তে হবে আগে এখন আসলে গুরুত্বপূর্ণ যে টপিক এটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি আমরা একটু আলোচনা করব করতে হবে ঠিক আছে একটা হচ্ছে স্পেস আর একটা হলো স্ট্রিং হ্যাঁ এটা মানে কি বলতো চাপ অথবা কি বলা হয় প্রেসার বলা হয় আর এটা কি বলতো বিকৃতি বলা হয় না অথবা কি বলা হতে পারে ইংলিশে বলা হয় ডিসপ্লেসমেন্ট এখন দেখো বাবারই বলি স্টেজ বলতে আবার কি মানসিক স্টেশন বোঝায় আমরা যে সবসময় দিক করি ডিপ্রেশনে ভুগি না ভুগি না এই কিন্তু এটা সেটা এখানে দেখো এটা কি তাহলে আমি যদি বলি স্টেজ স্টেজ কার মধ্যে পড়ে টেনশন প্রপার্টিজের মধ্যে প্রথমে বলেছিলাম যে মেকানিক্যাল প্রপার্টিজ থেকে চার ভাগে ভাগ করা হয় মনে আছে কিনা তার মধ্যে আমরা যে টার্মগুলো পড়লাম সেটা হচ্ছে টেনশন প্রপার্টিজ আর এই অধ্যায়ের মুখ্য বিষয় কিন্তু টেনশন প্রপার্টিজ সো টেনশন প্রপার্টিজ স্টেজ মিশ্রণ কার মধ্যে পড়ে টেনশন প্রপার্টিজ তোমাদের লেখা হলো যে কি পয়েন্টগুলো লেখো তোমাদের লেখা হচ্ছে যে চারটা ভাগে ভাগ করা হয় যে চারটা লিখে আসলাম কেউ এক্সাম্পল দিছো মানে এগুলো লিখছো কেউ লেখো এখন স্ট্রেচার কাকে বলে মিস্ট্রেচার কাকে বলে এটা একটু জানাতে হবে দেখো বলা আছে দেখো স্ট্রেচার হচ্ছে সিগমা কি দ্বারা প্রকাশ করা হয় সিগমা ইকুয়াল টু এফ বাই এ অলরেডি আমরা জানি যে কোন একটা বস্তুর উপর একক এরিয়ার উপরে কতটুকু বল প্রয়োগ করছি সেটাকে কি বলা হয় স্ট্রেস বলা হয় বুঝতেছো তো এ মানে কি এরিয়া এফ মানে হচ্ছে ফোর্স এটা ছোট বাচ্চাদের বলা না অর্থাৎ একক এরিয়ার মধ্যে কি একক আয়তনের বস্তুর উপর কি কত নিউটন বল প্রয়োগ করা হচ্ছে সেটাকে কি বলা হয় প্রেসার অথবা স্ট্রেস বলা হয় যদি স্ট্রেসের সংজ্ঞা আসে ডিফারেন্ট স্ট্রেস এভাবে লিখে দিতে পারবা সেখানে এফপি এর হলো ফোর্স এর হচ্ছে এরিয়া আর সিগমাকে কি বলা হয় স্ট্রেস বলা হয় মানা যাবে এটা লেখা আছে দেখো যে ওয়্যার সিগমা ইকুয়াল টু অ্যাপ্লাইড স্ট্রেস এর মানে ফোর্স অ্যাপ্লাইড আর এর মানে এরিয়া অফ দ্য ফোর্স আর একক কি নিউটন পার মিটার স্কয়ার জানো বলেন কি নিউটন এরিয়া হচ্ছে মিটার স্কয়ার এগুলো লেখা হয় নিউটন মিটার ইনভার্স এভাবে লেখা থাকে না অথবা এভাবে লিখতে পারি নিউটন মিটার স্কয়ার
deformation due to applied external force in a particular direction, it is called strain. The strain does not have any dimension. It only explains the change in shape of the object. স্বাভাবিক তুমি একটা হচ্ছে প্লাস্টিককে ধরো ফোর্স করো যে কোনো দিক থেকে ঘুরে গেল হ্যাঁ দেখি রিটেল হওয়ার সম্ভাবনা আছে প্লাস্টিকটা বিকৃত হয়ে গেলে রিটেল হওয়ার সম্ভাবনা আছে আসলে নাই এজন্য এটাকে আরেকটা বলা হয় এটাকে বলা হয় অ্যাক্সিলারেশন ইকুয়াল টু dl বাই l dl মানে কি বলতো একটু আগে পড়াইছিলাম ডিসপ্লেসমেন্ট আর l মানে হচ্ছে অরিজিনাল লেন্থ এটা হচ্ছে অরিজিনাল লেন্থ অর্থাৎ কোন একটা বস্তুর শুরুতে একটা অরিজিনাল লেন্থ থাকে কি থাকে অরিজিনাল লেন্থ থাকে সেটা হচ্ছে l যখন এটার উপর ফোর্স প্রয়োগ করা হয় তখন কি হয়ে যাবে এটা বিকৃতি হবে বিকৃতিকে প্রকাশ করা হচ্ছে dl দ্বারা আর এটা হচ্ছে অ্যাক্সিলারেশন ইকুয়াল টু dl বাই l ক্লিয়ার ওই দেখো অরিজিনাল লেন্থ চেঞ্জ ইন লেন্থ ডান স্যার দৈর্ঘ্য বিকৃতি দৈর্ঘ্য বিকৃতি পার্শ্ব বিকৃতি অনুপাত পার্শ্ব অনুপাত মনে আছে এগুলো তো বাংলা নাম ছিল এটা ইংলিশে ক্লিয়ার পারা যাবে এখন পরীক্ষা থেকে একটা প্রশ্ন আসতে পারে ডিফাইন স্ট্রেচ এবং স্ট্রেন 3 মাসের জন্য একটা প্রশ্ন থাকবে ডিফাইন স্ট্রেচ এন্ড স্ট্রেন ঠিক আছে ক্লিয়ার যেটা পড়ায় সেটাই কিন্তু পরীক্ষা থাকে পারা যাবে পারবা বলা দেখি স্ট্রেন কি স্যার ভয়বার প্রশ্ন আর কোন একটা বস্তুকে অরিজিনাল যে লেন্থটা থাকে ওটাকে প্রেসার দিলে কতটুকু বিকৃতি হয় সেটা বলছি অরিজিনাল লেন্থ আর মানে লেন্থের অনুপাত কি হ্যাঁ রাইট যে অরিজিনাল লেন্থ কতটুকু ছিল আমি ফোর্স প্রয়োগ করলাম কতটুকু পরিবর্তন হয়ে গেল সেটাই হচ্ছে স্টেপ ক্লিয়ার এখন দেখো এখানে খুব গুরুত্বপূর্ণ এটা পরে আজকে ক্লাস শেষ করে দিব সেটা হচ্ছে স্ট্রেট এবং স্ট্রেটের কার্ভ হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ এটা পরীক্ষা থাকবে বলে দিলাম হ্যাঁ হ্যাঁ কার্ভ আঁকতে হবে আমি একটু বলি এই পয়েন্টগুলো লাগবে ঠিক আছে একটু কার্ভের দিকে আমরা তাকাই হ্যাঁ দেখো প্রথমে যেটা বলা হয়েছে একটা হচ্ছে কি করা হয়েছে একটা তাই না একটা স্ট্রেট এবং স্ট্রেন কার্ভ পরীক্ষা কিভাবে থাকতে পারে বলতো এরকম ভাবে থাকতে পারে প্রশ্ন এক্সপ্লেইন স্ট্রেট স্ট্রেন কার্ভ অথবা ইলাবোরেট থাকতে পারে ইলাবোরেট দ্য স্ট্রেট স্ট্রেন কার্ভ এভাবে প্রশ্ন থাকে ঠিক আছে এক্সপ্লেইন করা ইলাবোরেট করে দিই জানো তো ইলাবোরেট করে ব্যাখ্যা করা রেডি কথা সো কনফিউশন বোঝা যাবে না এভাবে প্রশ্ন থাকে এখন দেখো প্রথমে কি দেখো তো একটা পয়েন্টের কথা বলা আছে দেখো ওএ লাইন দেখো অনেকগুলো পয়েন্ট আছে আমি একটু দেখো এটা দেখা যাচ্ছে তো সবাই এটা পরে বসো এখানে দেখলে বুঝতে পারবে দেখো প্রথমে কি বলা আছে প্রথমে ওএ লাইন তাই না বলা আছে দেখো ওএ লাইন রিপ্রেজেন্ট দা প্রপোর্শনাল লাইন অর্থাৎ প্রপোর্শনাল লাইন মিন্স আমরা স্লোকে সূত্র শিখেছি যে আমি যে পরিমাণ চাপ দেব কোন একটা বস্তু সেই পরিমাণে বিকৃতি হবে রাইট এটা হচ্ছে প্রপোর্শনাল লাইন তাহলে কি অবশ্যই স্ট্রেট লাইন হবে বুঝা গেছে কি প্রপোর্শনাল লাইন মিন্স যেটুকু আমি স্ট্রেচ দেব সেটুকু কি হবে স্ট্রেন হবে মানে যতটুকু চাপ দেব ততটুকু বিকৃতি হবে সেই লাইনটাকে বলা হয় কি ওয়েল লাইন কি বলা হয় ওয়েল লাইন হ্যাঁ এটা তারপরে দেখো এটাকে কি বলা হয় এলাস্টিক বিহেভিয়ার এই এতটুকু পর্যন্ত কি বিহেভ করবে এলাস্টিক বিহেভিয়ার একটা জিনিস দেখো দুই ধরনের বিহেভিয়ার আছে মনে রাখো একটা হচ্ছে এলাস্টিক বিহেভিয়ার আর একটা প্লাস্টিক বিহেভিয়ার প্লাস্টিক বিহেভিয়ার write down the difference between কি elastic behavior and plastic behavior আসলে কি elastic এবং plastic এর মধ্যে পার্থক্য আছে নাম্বার 1 কি পার্থক্য হতে পারে একটা হয় হ্যাঁ একটা বিকৃত হবে রাইট এটা বেসিক পার্থক্য হচ্ছে যে elastic যেটা বিহেভিয়ার সেটা হচ্ছে কি রিটেইন করবে অর্থাৎ ব্যাক করবে বাট প্লাস্টিক বিহেভিয়ার যেটা সেটা কখনো কি ব্যাক করবে বোঝা যাচ্ছে ক্লিয়ার সো
যেটা বলা হয় সেটা রিটেইন করতে পারে, বাট প্লাস্টিক লিকুইডে কখনো রিটেইন করতে পারে না, ভেঙে যদি সমান হয়ে যায় পারা যাবে না। মানে এর মধ্যে একটা পার্থক্য আছে, এটা আরো অনেক পার্থক্য আছে, এগুলো একটু দেখে নিন, পরীক্ষা এখন থাকবে ক্লাসের মধ্যে কিন্তু এগুলো পড়া যায়। সো দেখে নিন। তারপরে দেখো, তারপরে কি বলছে, এবি লাইন। এবি লাইন মিন্স হচ্ছে এলাস্টিক লিমিট। এবি মিন্স কি, এলাস্টিক লিমিট। এলাস্টিক লিমিট কাকে বলে আমি বলছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, একটু আগে তোমাদের বলছিলাম যে কোন একটা বস্তু কত নিউটন বলটা নিতে পারবে। ধরো আমার ওজন হচ্ছে 76 কেজি, আমাকে হচ্ছে 150 কেজি ওজনের বস্তু দিলে আমি নিতে পারবো। ধরো আমার লিমিট কত, আমার লিমিট সর্বোচ্চ 90 কেজি, সেটা হচ্ছে এলাস্টিক, সেটা কি বলা হয়, এলাস্টিক লিমিট বলা হয়। সেটা কি বলা হয়, এলাস্টিক লিমিট বলা হয়। বুঝতেছো তো, তাই না? এলাস্টিক লিমিট না বুঝলে আবার বলবো, আমি আমার বুঝতে যেটা বলতেছিলাম যে এলাস্টিক লিমিট মিন্স যে এই যে একটা বস্তু, হ্যাঁ বলেন সামনে লিখতে পারেন, যে কোনো একদিকে থাকো যেমন লিখতে পারেন। যেটা বলতেছিলাম যে এ থেকে বি পর্যন্ত যেটাকে বলা হয় সেটাকে বলা হয় এলাস্টিক লিমিট, অর্থাৎ একটা বস্তু এত নিউটন বল পর্যন্ত সহ্য করতে পারে। কি বললাম, একটা বস্তু এ থেকে বি অবস্থানে যায় মানে এত নিউটন বলটা সহ্য করতে পারবে, এর বাইরে গেলে কি হবে, এটা নিতে পারবে। ধরো আমাকে বলে দেওয়ালটা ভাঙে না, পারবো আমি? কারণ পারবো না কেন বলো তো, অর্থাৎ দেওয়ালটা ভাঙতে যে পরিমাণ ফোর্স দরকার সে পরিমাণ ফোর্স আমার নাই। সো প্রত্যেকটা মানুষের একটা লিমিটেশন আছে। ধরো আমি কিন্তু সব সাবজেক্টে ভালো, কেউ কখনো বলতে পারবে না যে আমি সব সাবজেক্টে সমানভাবে দেবো, বলতে পারবে তুমি? কেউ ফিজিক্সে ভালো, কেউ কেমিস্ট্রিতে ভালো, কেউ ম্যাথে ভালো। তেমনই প্রত্যেকটা বস্তুর একটা নির্দিষ্ট লিমিট আছে, সেটাকে বলা হয় এলাস্টিক লিমিট, অর্থাৎ এত নিউটন বল পর্যন্ত সে সহ্য করতে পারবে, সেই পয়েন্টটাকে বলা হয়েছে দেখো এলাস্টিক লিমিট। তারপরে দেখো বিসি লাইন ডিসক্রিব দা ইল্ড পয়েন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। কি পয়েন্ট বলা হয়েছে, ইল্ড পয়েন্ট। ইল্ড পয়েন্ট মিন্স কি বলো তো, রেজাল্ট মানে পরে ওদের হচ্ছে ইয়াটা ব্রেক হওয়া শুরু করবে। হ্যাঁ রাইট। অর্থাৎ তখন কি হবে, ধরো আমাকে হচ্ছে 76 কেজি ছিল, আমি আমাকে 90 কেজি দিচ্ছি, আমাকে 92 কেজি দিচ্ছে, তখন নিতে গেলে আমি একটু হালবো, হালবো কিনা, ধরো 90 কেজি যত কমফোর্টেবল ভাবে নিব, আর একটু যদি বাড়ায় দেয় তখন তো আমরা একটু মানে এখানে কি একটু ব্রেক হওয়া শুরু করবে। এই পয়েন্ট মিন্স একটু ব্রেক হওয়া শুরু করবে, সেই পয়েন্টটাকে বলা হচ্ছে কি, বি থেকে সি পয়েন্ট। সেটা তাহলে এখানে বলতে হবে ওয়ে রিপ্রেজেন্ট কি, স্ট্রেট লাইন, কি লাইন, অথবা কি বলতে পারো প্রপোর্শনাল লাইন, এগুলো কিন্তু লিখে দিতে হবে। স্ট্রেট লাইন অথবা প্রপোর্শনাল লাইন কিসের স্যার? হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত যেটা যাবে সেটা হচ্ছে স্ট্রেন এবং স্ট্রেনের কার্ভ, স্ট্রেস এন্ড স্ট্রেনের কার্ভকে বোঝানো হচ্ছে। অর্থাৎ তুমি যেখানে স্ট্রেস দিচ্ছ কি হবে, সে পরিমাণ বিকৃতি হচ্ছে, মানে এ ও থেকে এ পর্যন্ত অবস্থার পরিবর্তন হচ্ছে, এটা বুঝেছি স্ট্রেট লাইন। ক্লিয়ার? তারপরে কি হলো, আমি ফোর্স তো দিলামই, এটা কত পর্যন্ত, একটা লিমিট পর্যন্ত দিলাম, পি পর্যন্ত। এখন ওই লিমিটের বাইরেও আমি সামান্য কিছু বল দিলাম, তোমরা নিতে পারলো না, তখন কি একটা সি অবস্থানে চলে আসবে, সেটাকে বলা হয় ইল পয়েন্ট। এখন দেখো তারপর ডি পয়েন্ট কি বলছে, দেখো ডি পয়েন্ট একটা কথা বলা আছে, দেখো সি তারপর ডি, ডি পয়েন্ট। তারপর কি হবে বলো তো, আমি যখন আবার দিলাম, আবার যখন দিলাম সেটা হচ্ছে ডি পয়েন্ট। এখানে বলা হচ্ছে আর কি, প্লাস্টিক বিহেভিয়ার। প্লাস্টিক বিহেভিয়ার কেন বলা হবে বলো তো, অর্থাৎ দেখো রাইট এই পর্যন্ত দিলাম, এখন আবার যখন ফোর্স দিলাম এবার একটা ভেঙে গেল, ধরো এটা প্লাস্টিক, তখন কি ওটা কি রিটেইন করবে, আর কিন্তু রিটেইন করবে না। অর্থাৎ সি থেকে ডি পর্যন্ত যখন তুমি এক্সট্রা বল দিয়ে দিছো, ওটা আর আমি সহ্য করতে পারতেছি না, তখন আমি কি করব, আমি মাটিতে শুয়ে করব, মানে আমি উদাহরণ দিচ্ছি एग्जांपल। অর্থাৎ সি থেকে ডি অবস্থান যখন আসবে সেটা কি হয়ে যাবে, প্লাস্টিক বিহেভিয়ার শুরু করবে। এখন আবার যখন আমি এর উপর দিব, ব্রেক হয়ে যাবে, এটাকে বলা হয় ব্রেকিং পয়েন্ট। মানে বুঝা গেছে তো, অর্থাৎ এখন আমি সোজা করে এখন হ্যাঁ পিডিএফ স্লাইডের হচ্ছে গ্রাফটা সমস্যা নাই, এটা দিয়ে দিবা, সমস্যা নাই, জাস্ট বুঝাইলাম, ওরকমই আরেকটু বাড়ায় দিবা, সমস্যা নেই। আমি একটু সামারি করে শেষ করে দিই। পরীক্ষা এরকম থাকবে, এক্সপ্লেইন দা স্টেজ স্টেট কার্ভ। তুমি একটা গ্রাফ আঁকায় দিবা, প্রথমে বলবা ও থেকে এ পয়েন্ট পর্যন্ত যেটা সেটাকে বলা হয়
শুধু আমরা সংজ্ঞা করেছি ইলাস্টিক লিমিট, অর্থাৎ কোন একটা বস্তু সর্বোচ্চ এত নিউটন পর্যন্ত বল দিতে পারে। ধরো বল দিছি কত, এ থেকে বি পর্যন্ত 20 নিউটন, ধরো সেটাকে বলা হয় ইলাস্টিক লিমিট। এখন যখন আমি 20 নিউটনের সর্বোচ্চ সহ্য করতে পারবে, এরপরে যখন ধরো 25 নিউটন দিচ্ছি, তখন কি হবে, এটা হেলে পড়বে। এটা কি পয়েন্ট বলা হয়, বি থেকে সি, সেটাকে তখন কি হবে, সেটা ইল পয়েন্ট বলা হচ্ছে। এখন যখন আরো বল দিচ্ছি, তখন কি হয়ে যাবে, ডি মানে প্লাস্টিক, মানে কি এটা ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। বাট এরপরে যখন আবার বল দেওয়ার চেষ্টা করতেছি, সেটা কি একেবারে ভেঙে যাবে, সেটাকে বলা হয় ব্রেকিং পয়েন্ট। এই পাঁচটা পয়েন্টকে একত্রে বলা হয় স্ট্রেস এবং স্ট্রেন কার্ভ। পরীক্ষায় পারা যাবে এখন যেটা লিখবো আর কি, একটা আঁকায় দিয়ে সুন্দর করে ব্যাখ্যা করব যে ওয়ে রিপ্রেজেন্ট কি স্ট্রেট লাইন, দেন হচ্ছে কি এবি মিন্স হচ্ছে ইলাস্টিক লিমিট। কেউ যদি না পারো ডিটেইলস লিখতে ভালো লিখতে পারো। বিসি পয়েন্ট মিন্স ইল পয়েন্ট, সি থেকে ডি পয়েন্ট মিন্স বা শোস প্লাস্টিক বিহেভিয়ার, দেন ডি টু ই মিন্স দ্য ব্রেকিং পয়েন্ট। এর ব্রেকিং পয়েন্টের সংজ্ঞা লিখে দিতে পারো, বা প্লাস্টিক বিহেভিয়ার কি সেটা লিখে দিতে পারো। এভাবে ব্যাখ্যা করতে যদি 5 মার্কসের জন্য থাকে, আমি সামনে 5 মার্কসের জন্য এই কোশ্চেনটা দিয়ে দিই। সো ওভাবে একটু সাজায় গোছায় লিখতে হবে। কোনো কনফিউশন? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত ভিডিওটা